নমস্কার। এসআইআর নিয়ে গতকাল একটা শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, যখন কলকাতায় জ্ঞানেশ কুমার এবং তার সাঙ্গপাঙ্গরা সাংবাদিক সম্মেলন করছেন, তার আগে ট্যুরিস্ট স্পটের মতো কালীঘাটে ঘুরে বেড়াচ্ছেন। আর সেই সময়ে সুপ্রিম কোর্টে এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে শুনানি হবার কথা ছিল। সে শুনানি যথাসময়ে হয়েছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্ট প্রত্যেক দিনের মতোই কিছু নির্দেশও দিয়েছে। তো তিনটে নির্দেশ আমি মোটামুটিভাবে দেখলাম খুব গুরুত্বপূর্ণ। তার প্রথমটা হচ্ছে যে এখনো পর্যন্ত 10 লাখ অবজেকশন নাকি সামলে ওঠা গেছে। তো আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের যে বিচার বিভাগীয় আধিকারিক, যারা মূলত বিচারক বা প্রাক্তন বিচারক, তাদেরকে নিয়োগ করা হয়েছিল কি বিচারাধীন জিনিসপত্রগুলিকে সামাল দেওয়ার জন্য, যে কেসগুলি আন্ডার অ্যাডজুডিকেশন আছে বা নিষ্পত্তির জন্য এসেছে সেগুলিকে সামাল দেওয়ার জন্য। তার মধ্যে 10 লাখ এই কদিনে তারা সামলে উঠতে পেরেছেন বা নিষ্পত্তি করতে পেরেছেন, ফলে আন্দাজ করা যায় যে 50 লাখ বাকি। তো 10 লাখ পেরেছেন নিষ্পত্তি করতে, এটা নির্দেশে বলা আছে। কত বাকি আছে সেটা বলা নেই। 50 লাখটা আমি আন্দাজে বললাম। ধরে নিচ্ছি যে বিচারাধীন বা 60 লক্ষের কিছু বেশি যে কেসগুলো আছে সেগুলো তাদের কাছে পাঠানো হয়েছিল। আরও বেশিও হয়ে থাকতে পারে, সঠিক সংখ্যাটা আমার জানা নেই, কিন্তু অন্তত 50 লাখ যে এখনো বাকি সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো যেটা পেরেছেন 10 লাখ সেটা নিঃসন্দেহে প্রচুর, কিন্তু যেটা বাকি সেটা কিন্তু এর থেকে অনেক বেশি, অন্তত 5 গুণ। এবং আদালতের নির্দেশে এই 5 গুণ, অন্তত 5 গুণ বেশি সংখ্যার কবে নিষ্পত্তি হবে সেটা বলা নেই, সেটা কেউ জানে না, কারণ আদালতের নির্দেশে কোনো সময়সীমা বলা হয়নি। এবং বেশি জিজ্ঞাসাও করা যাবে না, অভিযোগও করা যাবে না, ওরা রেগে যেতে পারেন, কারণ সেটা একটা দ্বিতীয় পর্যবেক্ষণে আছে, এটা ঠিক নির্দেশ নয়, পর্যবেক্ষণ। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়লাম যে বিচারক বা জুডিশিয়াল অফিসাররা প্রচুর পরিশ্রম করেছেন, এটা প্রধান বিচারপতি বলেছেন অবজারভেশন বা পর্যবেক্ষণ হিসেবে। এবং কথাও বলেছেন যে কোন সাহসে তাদের নিয়ে প্রশ্ন করা হবে, যারা প্রশ্ন করতে চান তাদের সবাইকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হচ্ছে। তো ওরা প্রচুর পরিশ্রম করেছেন, কোন সাহসে তাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে, এটা একটা নির্দিষ্ট টোনে এই পর্যবেক্ষণটা করা হয়েছে। তো আবারও আমি পুরোটা শুনিনি, ফলে এটা শুধু সংবাদপত্রে পড়া। মোটামুটিভাবে এই জিনিসটা বলা হয়েছে, হুবহু নয়, সেটা আমি দেখলাম, সেটা আপনাদের জানালাম। তো যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো যে অ্যাপিল করার জন্য যে এই যে সিদ্ধান্তগুলো হবে, সিদ্ধান্তগুলো নিয়ে তো কিছু বলা যাবে না, সমালোচনা করা যাবে না। আগেই বলা হয়েছিল যে বিচার বিভাগীয় অফিসাররা যে সিদ্ধান্ত নিচ্ছেন সে নিয়ে অন্য কারো কাছে যাওয়া যাবে না। তাহলে কার কাছে যাওয়া যাবে? সেই নিয়ে নাকি একটা ট্রাইব্যুনাল তৈরি করার কথা বলা হয়েছে। সেই ট্রাইব্যুনাল বাদ পড়া ভোটারদের অ্যাপিল শুনবেন এবং সিদ্ধান্ত নেবেন। তো কবে নেবেন কি তার সময়সীমা কেউ জানে না। আগেরটার মতোই যে 50 লাখ কবে শেষ হবে কেউ জানে না। এবং যারা বাদ পড়ে অ্যাপিল করবেন বা অন্য কারণে অ্যাপিল করবেন তাদের ক্ষেত্রে কি হবে সেটাও কেউ জানে না, মানে সময়সীমাটা কি এবং কোন মাপকাঠিতে বিচার হবে সে তো আমাদের অনেকদিন আগে থেকেই জানা নেই, কিন্তু সে কথা আলাদা। আপাতত সময়সীমার কথা হচ্ছে, সময়সীমাটা কেউ জানে না। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে চূড়ান্ত একটা জগা খিচুড়ি ব্যাপার। রাজ্যের নির্বাচন ঘনিয়ে আসছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার জন্য ভোটার তালিকা তৈরি হচ্ছে। আগের ভোটার তালিকাটা কি দোষ করেছিল আমি জানি না, কিন্তু তৈরি হচ্ছে। তো তাতে সেই নতুন ভোটার তালিকা করতে গিয়ে 1,20,00,000 বা তার কিছু বেশি লোক বাদ বা বিচারাধীন। এবং বিচার বিভাগীয় যে আধিকারিকরা আছেন তাদের টপকে, ট্রাইব্যুনালকে টপকে এই সব যে কবে মিটবে কেউ জানে না। এবং আরও মজা হচ্ছে, এই নিয়ে প্রশ্নও করা যাবে না। তো আমরা জানি যে বিএলওরাও প্রচুর খাটাখাটনি করেছেন, ইয়ারওরাও প্রচুর খাটাখাটনি করেছেন, উদয়াস্ত পরিশ্রম করেছেন, কিন্তু তাদের প্রশ্ন করা বারণ না। কিন্তু বিচার বিভাগীয় যে আধিকারিকরা আছে তারা হচ্ছেন তা মহান ব্যাপার, তারা প্রচুর পরিশ্রম করেছেন, সেটা আলাদা করে উল্লেখ করতে হবে, যদিও মাইনে পেয়েছেন। এবং এর পরেও খুব পরিষ্কার করে বলা আছে যে তারা মাইনে পাবেন, সেজন্য অনারারিয়ামের ব্যবস্থা করতে সবাইকে বলে দেওয়া হয়েছে, সে ব্যবস্থাও করা হয়েছে। এবার এই যে ট্রাইব্যুনাল করা হলো, মজা হচ্ছে যে সেখানে নিশ্চয়ই উকিলও লাগবে। ট্রাইব্যুনাল যেহেতু আইনের ব্যাপার, সেখানে তো এমনি এমনি হয় না, উকিল লাগবে। এবার উকিলরা কি বিনা পয়সায় কাজ করবেন না? তাদেরও প্রচুর পরিশ্রম হবে এবং সেই পরিশ্রমের বিনিময়ে তারা পারিশ্রমিকও পাবেন। খালি কথা হচ্ছে যে যারা এই ভোগান্তিতে পড়লেন, লাইন দিলেন, তারা লাইন দেবেন, তাদের নাম অকারণে বাদ যাবে, আবার লাইন দেবেন, এবং তারপর সবশেষে উকিলকে পয়সা দিয়ে তারা ট্রাইব্যুনালে যাবেন। তো তারা লাইনও দেবেন, ভোগান্তিও পোয়াবেন, আবার পয়সাও দেবেন এবং কোনো প্রশ্নও করতে পারবেন না। তো তাদের শ্রম, সময় এসবের কোনো দাম নেই, বিএলওদেরও নেই।
শুধু উকিলবাবুরা তাদের শ্রম পাবেন, বিচার বিভাগীয় যে আধিকারিকরা আছেন তারা তাদের শ্রমের দাম পাবেন, তাদের প্রশ্ন করা যাবে না এবং আলাদা করে উল্লেখ করা যাবে এরা প্রচণ্ড পরিশ্রম করছেন। তো কথা হচ্ছে যে পাবলিকের তাহলে কি অবস্থা? পাবলিক লাইন দেবে, তালিকা ঠিক নেই, এই সমস্ত কিছু পাশাপাশি চলবে, দুর্ভোগের চূড়ান্ত হবে, অথচ পাবলিকের সমস্ত ভোগান্তি দিয়ে ভোগান্তির মধ্যে দিয়ে নির্বাচনটা শেষ করে ফেলতে হবে। পাবলিকের ভোটে সরকারের নির্বাচিত হওয়ার কথা, কিন্তু মনে হচ্ছে দায়টা এখানে পাবলিকের, নিজেকে ভোটার প্রমাণ করতে হবে প্রথমে, তারপর কোনো ক্রমে লাইনে দাঁড়িয়ে যদি ভোটাধিকার পান তাহলে সরকার নির্বাচিত করবেন। আর যদি একান্তই পুরোটা না হয় তাহলে একটা সম্ভাবনা তো ঘাড়ের উপর নাচছেই শিয়রের সমানের মতো, যে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার তৈরি করতে না পারলে কিন্তু রাষ্ট্রপতি শাসন। ফলে আপনি যদি ঠিক সময় ভোট চান তাহলে অসম্পূর্ণ বেঠিক তালিকায় করতে হবে, আর ঠিক তালিকা চাইলে রাষ্ট্রপতি শাসনের আওতায় গিয়ে ভোট হবে। তো ঠিক সময় এবং নিখুঁত তালিকা দুটো একসঙ্গে হবে না। মানে দেখে শুনে এরকমই মনে হচ্ছে যে হাইজেনবার্গের সেই অনিশ্চয়তার নীতি ছিল যে একটা কণা তার ভরবেগ এবং অবস্থান দুটো একসঙ্গে জানা যেতে পারে না। ভরবেগ জানলে আপনি অবস্থান জানতে পারবেন না, অবস্থান জানলে আপনি ভরবেগ জানতে পারবেন না। তো অবিকল সেই জিনিসের মতো কারবার দেখে শুনে তাই মনে হচ্ছে। অথচ মানে আমি যেটা বললাম সেটা হবেই বলতে পারছি না, কিন্তু সম্ভাবনা প্রবল। কারণ এই যে 50 লাখ অন্তত বাকি, কদিনের মধ্যে এটা শেষ করে ফেলা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কীভাবে হবে সেটাও কেউ জানে না, অ্যাপিল কবে হবে সেটাও কেউ জানে না, সেটা কবে মিটবে কেউ জানে না। নিখুঁত একটা তালিকা যে ভোটের আগে হয়ে যাবে এর সম্ভাবনা খুব 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 কম যদি রাষ্ট্রপতি শাসন না হয়। ফলে যেটা বললাম আন্দাজ, কিন্তু আন্দাজ হিসেবে মোটামুটি ভুল না। অথচ এই সমস্ত ঝকমারি মানুষকে লাইনে দাঁড় না করিয়ে, এই সমস্ত ঝকমারি না ঘটিয়ে, এই মানুষের ওপর নিপীড়নটা না করে পুরো ব্যাপারটাই করে ফেলা যেত। কারণ একটা ভোটার তালিকা ইতিমধ্যেই আছে, একটা না একাধিক, 2025-এর একটা ভোটার তালিকা আছে, একটা খসড়া তালিকা আছে। তো খসড়া তালিকায় তো মৃত মানুষের নামও থাকার কথা নয়, তার আগের যে তালিকাটা আছে সেখানে হয়তো কিছু মৃত মানুষের নাম আছে, তার বেশি কিছু গোলমাল নেই। এবার গণতন্ত্র চাইলে, সত্যিকারের গণতন্ত্র চাইলে সেই তালিকা ধরেই ভোট করা যেত। কি হতো, কিছু মৃত মানুষের নাম আছে, তারা ভোট দিতে আসতেন না, তো কত শতাংশ ভোট পড়েছে বললে মনে হতো যে ভোটটা একটু কম পড়েছে, কিন্তু বেশি অকারণে ন্যায্য লোককে তো বাদ দিয়ে হতো না ব্যাপারটা। তো গণতন্ত্র বললে সেটাই, যে সব লোক যেন ভোট দিতে পারেন। তো এবং এর সঙ্গে যেটা করা যেত যে অতিরিক্ত যে ভোটাররা আসছেন, নতুন কিছু ভোটার থাকতেই পারেন, পুরনো তালিকায় তো আর সব ভোটার নতুন ভোটাররা নেই, তারা নাম রেজিস্টার করলেন, যেমন করছেন সেভাবেই ভোট করা যেতে পারত। কিন্তু তা না করে এই যে ভয়ানক একটা ব্যাপার করা হচ্ছে, ভোগান্তি পুইয়ে লোককে জোর করে লাইনে দাঁড় করিয়ে এই যে ব্যাপারটা করা হচ্ছে, সেটা দেখে শুনে কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে মানুষকে ভোট না দিতে চাওয়াটাই, কিন্তু না দিতে দেওয়াটাই কিন্তু উদ্দেশ্য কিছু মানুষকে, সবাইকে না। তো এটা কেন করা হলো, ভোটের কয়েক মাস আগেই কেন করা হলো, ভোটারদের কেন লাইনে দাঁড় করানো হলো, তার কোনো ব্যাখ্যা কেউ দেবে না। নির্বাচন কমিশন তো দেয়নি, এবং এখন তো বিচার বিভাগীয় আধিকারিকদেরও কোনো প্রশ্ন করা যাবে না, এটা করে চলতে হবে। কেন এটা করা হচ্ছে এই প্রশ্নের উত্তর কেউ দেবে না। বড় বড় সাংবিধানিক সংস্থা যারা আছেন, নির্বাচন কমিশন হোক, আদালত হোক, তারা ধোঁয়াশা তৈরি করবেন, যেরকম পুরুতরা মন্দিরে করে থাকে, সে নমো করো বাপু, প্রশ্ন করো না। অথচ ব্যাপারটা যে কি ভয়ানক আজগুবি, ধরুন যে কোনো একটা বাচ্চাকে আপনি বললেন, পাড়ার একটা বাচ্চাকে বললেন যে পাড়ায় কতগুলো লোক আছে, বাড়িতে একটা লিস্টি বানাও বাবা। তো সে বাচ্চা কি করবে, তার কাছে প্রত্যাশিত সে ঘুরে ঘুরে লিস্টি করবে। সেটা না করে সে যদি বলে যে অমুক তারিখে অমুক দিন পাড়ার সমস্ত লোকেরা আমার সামনে এসে লাইন দেবেন, আমি নথি দেখে নাম টুকে নেবো, যদি কেউ না আসেন তাহলে তার নাম বাদ, এবং যদি দেখি যে কোথাও একটা নথি আনেনি তাহলেও তার নাম বাদ, তারপরে গিয়ে অ্যাপেল ট্যাপেল করবেন, দেখা যাবে। তো এই কাণ্ড যদি বাচ্চা করে তাহলে পাড়ার লোকেরা, বড় যারা আছেন, তারা বাচ্চার কান মলে দিয়ে বলবেন যে এইটা তালিকা বানানোর কোনো পদ্ধতি নয়, তুই যা বেটা, বাড়ি বাড়ি যা, বাড়ি গিয়ে নাম লেখ, সবাই তোর সামনে এসে লাইন দেবে। এবার কি ছেলে মানুষই, এটা কি ইয়ার কি হচ্ছে? কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাচ্চা নয়, রীতিমতো দামড়া লোকেরা এবং পদাধিকারীরা এই একই পদ্ধতি অবলম্বন করছেন, যেটা কোনো পাড়ার বাচ্চা করলে তারা গিয়ে কান মলে দিতেন, এবং তারা সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য গাল ভরা নানা বাণী দিচ্ছেন। তাই কিচ্ছু বলা যাবে না। যদিও যা করা হচ্ছে সেটা যদি অপদার্থতাই হয়, তার থেকে বড় চক্রান্ত ফক্রান্ত যদি কিছু না হয়, যদি অপদার্থতাই হয়,
তবে সেটাকে স্রেফ অপদার্থতা বললে অপদার্থতা বস্তুটার অপমান করা হবে। প্রকৃত অপদার্থ যারা, তারা শুনলে হেসে ফেলে বলবে আমরা যা অপদার্থতা দেখিয়েছি তার তুলনায় এটা কি, ওটা অন্য নাম দেওয়া উচিত। তো এই সব কাণ্ড ভারতবর্ষে তো নতুন না, সেই দেশভাগের সময় থেকে আমরা দেখে আসছি। তো তেলের শিশি ভাঙলো বলে কুকুর উপর রাগ করো, তোমরা যে সব ধেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো। তো এই জিনিস তো অন্নদাশঙ্কররা এমনি এমনি লেখেননি, এই সব কারণে লিখেছেন। তো এই যখন একটা অলিক আজগুবি ব্যবস্থার মধ্যে দিয়ে পুরোটা যাচ্ছে, তখন তার বিপরীতে কি করা যায় সত্যি বলছি জানি না। একটা আজগুবি ব্যাপার যখন নামিয়ে আনা হয়, সেই লাতিন আমেরিকার ক্ষেত্রে মার্কেস বলেছিলেন যে ম্যাজিক রিয়েলিজম কি, আপনাদের কাছে ওটা ম্যাজিক, আমাদের কাছে ওটা রিয়েলিজম। তো আমাদের ভোটার তালিকা বা দেশভাগ যাই বলুন, এটাও এক ধরনের ম্যাজিক রিয়েলিজম, আমাদের ভারতীয় ঘরানার ম্যাজিক রিয়েলিজম, যেটা আমরা কেউ লিখে ওঠিনি নয়, গুরুচণ্ডালীর বইপত্র আছে, সে কথা আলাদা, সেখানে পরে আসবো, আপনারা বই নেড়ে চেড়ে দেখতে পারেন, ফিকশন প্রচুর লেখা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে ম্যাজিক রিয়েলিজম, এই 60 লাখ বা 1,20,00,000 বাঙালিকে প্রমাণ করো তোমরা অপরাধী না বলে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এই যে একটা জাদু বাস্তবতা, এর উল্টো দিকে দাঁড়িয়ে সত্যি সত্যি কী করা যায় জানি না। এবং বহু লোক মজায় আছে, যাদের নাম বাদ পড়েনি, তারা খুব রেলা নিয়ে বলছেন যে ও বাবা আমাদের তো কাগজপত্র ঠিক ছিল, তোমরা কাগজপত্র ঠিক রাখোনি কেন। যারা বাদ গেলেন তারা ভাবছেন অত লোককে তো বাদ দেওয়া যাবে না, কি বাদ দেবে নাকি, দেখি একটু। এবার যখন খেপে খেপে ব্যাপারটা করা হবে, তখন কে বাদ গেল কে রইল এই হিসেব রাখার কেউ আর থাকবে না। এবং তারপর এই একই পদ্ধতি অনুসরণ করে ট্রাইব্যুনাল হাবিজাবি আসামে কিন্তু এনআরসিটা করে ফেলা হয়েছে, এবং আলটিমেটলি শেষ বিচারে 14 লাখ হিন্দু বাঙালি বাদ গেছেন, এইসব হয়েছে। তো এই যে কাণ্ডটা করা হচ্ছে, এটা একটা জাদু বাস্তবতা, কিন্তু জাদু বাস্তবতা হলেও তাতে নৃশংসতা কিছু কম নেই, ভয়ঙ্করতা কিছু কম নেই। জাদু থাকলেই ভয়ঙ্কর হয় না কেউ বলে না। মানে চোখের সামনে লোকের মাথা কেটে নিচ্ছে, বাকিরা হাঁ করে দেখছে। একটা মেয়েকে পুড়িয়ে মারা হচ্ছে, ধরুন সতীদাহ প্রথার মতো বা যৌন পার্কের মতো, একটা মেয়েকে পুড়িয়ে মারা হচ্ছে, চারদিকে লোক হাঁ করে দেখছে, মজা দেখছে। এগুলো ভয়ানক ব্যাপার, জাদু বাস্তবতার মতোই ভয়ানক ব্যাপার। তো এই যেটা হচ্ছে, এটা শুধু জাদু বাস্তবতা নয়, নৃশংসতা হচ্ছে, অপরাধ হচ্ছে, এইটুকু বলতে পারি। এবং এগুলো যে এমনি এমনি হচ্ছে না, এর পেছনে একটা বৃহত্তর ছক আছে, তাও কিন্তু আন্দাজ করতে পারি। সেটা যতই বিধিদত্ত সংস্থার বচনের আড়ালে করা হোক না কেন। ফলে আমরা যারা আছি তারা খুব স্পষ্ট করে একটা কথা বলতে পারি, একটা স্লোগান বাজারে খুব খুব উঠেছে, নাম কাটছে গেরুয়া গাই, সঙ্গে বাছুর সিবিআই। তো এই জাতীয় কথাবার্তাগুলো আমরা জনসমক্ষে সমানে বলে চলতে পারি, চাপ তৈরি করতে পারি, ধর্ণা দিতে পারি, সুপ্রিম কোর্টই হোক আর নির্বাচন কমিশনই হোক, তাদেরকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারি, চাপ তৈরি করে, যে আমরা এগুলো মেনে নিচ্ছি না। আপাতত এইটুকুই করার আছে। আমি আমার দিক থেকে খুব স্পষ্ট করে বললাম যে এই যে তুগলকি কারবার, অকারণে মানুষের হেনস্থা করা, মানুষকে বাদ দেওয়ার উদ্দেশ্যে একটা ভোটার তালিকা তৈরি করা, এটা ভারতবর্ষের সংবিধানের স্পিরিটের উল্টো দিকে যাচ্ছে, এবং সেটা আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছি না। তো এই বার্তাটা সকলের স্পষ্ট করে চারদিকে দিয়ে দেওয়া উচিত, রাজনৈতিক দলগুলোকে দেওয়া উচিত, রাজনৈতিক দলগুলোর এ নিয়ে হইচই করা উচিত, যদি না করে তাদের উপর চাপ তৈরি করা উচিত। এইটাই সবাই করবেন আশা করছি। নতুন করে আর কিছু বলার নেই, দিনের পর দিন ধরে একই রকম কথা বলে আসছি, কারণ যে ভয়ানক ঘটনাটা ঘটছে সেটা যে কত ভয়ানক সেটা চারপাশের মানুষ বুঝতে পারছেন না পুরোটা, এটা একটা অসহায়তা তৈরি করে। তো যাই হোক, যারা বুঝছেন, যারা দেখছেন, তারা নিশ্চয়ই ভিডিওটা চারদিকে ছড়াবেন। আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।